নেহাল তানুজাকে কোলে নিয়ে বিছানায় ছুঁড়ে ফেললো একভাবে। তানুজা বিছানায় বসে ধীরে ধীরে একটু একটু করে পিছুতে লাগলো। নিহাল সামনে এগোতে লাগলো আর একটু একটু করে শার্টের বোতাম খুলে শার্টটি ছুঁড়ে কোথাও ফেলে দিল। তারপর তানুজার পায়ে ধরে টেনে নিহালের কাছাকাছি নিয়ে এসে ঠোঁটে ঠোঁট মিলিয়ে আঁকড়ে ধরল তনুজাকে। তনুজা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু ছাড়াতে পারছে না। এমন শক্ত সামর্থ্য একটি পুরুষের হাত থেকে নিজেকে ছাড়ানো এটা সম্ভব না, অসম্ভব বললেই চলে। নেহাল তানুজার বুকে থেকে শাড়িটি একটানে ছুঁড়ে ফেলে দিল। তারপর ঘোর লাগা কণ্ঠে তানুজার কানের কাছে ফিসফিস করে বলল, আজকে বাধা দিও না প্লিজ। আজকে বাধা দিলে আমি মরে যাব। আই ব্যাডলি নিড ইউ রাইট নাও হানি। বলে সাথে সাথে নিজের শরীরের সমস্ত ভার তানুজার উপরে ছেড়ে দিয়ে তানুজাকে বিছানার সাথে এক হাত দিয়ে চেপে ধরলো আর এক হাত তানুজার ব্লাউজের হুক খুলতে লাগলো। তানুজা কোনো মতে একটি হাত ছাড়িয়ে নেহালের একটি হাতটি চেপে ধরলো। নেহাল আবার মুখ তুলে তানুজার কাছে গিয়ে ধীরে ধীরে বলল, যা আমার তা আমাকে দেখতে দাও প্লিজ। শোনা না করো না। এরপরে আর তানুজা নিজেকে আর ধরে রাখতে পারলো নেহালকে বাধা দিতে। নেহাল আর পাগলের মতো তানুজার গলায় চুমু খেতে খেতে বুকের কাছে নামলো। তানুজার কাঁপা কাঁপা ঠোঁটে চুমু খেয়ে ব্লাউজের হুকগুলো খুলে ফেললো। তানুজার চোখ বন্ধ করে ফেললো। নেহাল যেন অনুমতি পেয়ে গেল, বুকে মুখ ডুবিয়ে দিল। দুজনের দেহ যেন মিলেমিশে একাকার হয়ে গেল, যেন দুটি দেহ একটি আত্মা। বদ্ধরুমে শুধুমাত্র ছাপা আর্তনাদ ও নেহালের ভারী নিঃশ্বাসের ভারী শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না। অতীত ক্যাম্পাসে এক পাশে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল শাও নেহাজ খান নেহাল। সাথে কিছু ওর সালিভাল্লি। রোজকার রুটিন এটা, ক্যাম্পাসে আসবে, ক্লাস করবে না, অথচ সিনিয়রিটির ভাব দেখিয়ে জুনিয়রদের র্যাগিং করবে এবং ওদের বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করবে। আজ ইউনিভার্সিটির বিশেষ একটি দিন, আজ নবীনবরণ অনুষ্ঠান। যদিও নেহাল ফোর্থ ইয়ার, এই বছর নিয়ে 2 বছর হলো পড়ছে, কিন্তু কমপ্লিট করতে পারছে না বা কমপ্লিট করতে চাচ্ছে না। মূলত ক্যাম্পাসে থাকতে চাচ্ছে, ক্যাম্পাসে থেকে সিনিয়রিটি ভাব দেখাবে, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাং নিয়ে সিগারেট ফুঁকবে, সবাইকে হ্যারাসমেন্ট করবে, এটাতেই যেন ওর সমস্ত মজা। আজও তাই করছিল। হঠাৎ সিএম বলে উঠল, দেখ মামা, গেট দিয়ে একটা মাল আইতাছে, জোশ তো মালটা। তুই আগে খাবি না আমি আগে খামো, কোনটা? আমি শাহনওয়াজ খান নিহাল কারো খাওয়া মাল খাই না, আর আমি যাকে খেয়ে ছেড়ে দিই তাকে আর কেউ খেতে পারবে না। ইন শর্টকাট, যে আমি জিনিস টাচ করবো সেটা আমি পরবর্তীতে খাই আর না খাই সেটা শুধুমাত্র আমার জন্য বরাদ্দ থাকবে, বাকি সবার জন্য নিষিদ্ধ। সিগারেটের দোয়া ছাড়তে ছাড়তে গুরু গম্ভীর আওয়াজে বলে উঠল নেহাল। এদিকে মেয়েগুলো দরজা পেরিয়ে অনেকখানি কাছে চলে এসেছে। তারপর সিএম বলল, ওরে দেখে না, মালটা একবার দেখ না, খাইলাম চোখ দিয়ে দেখতে তো সমস্যা নাই, আর আজ পর্যন্ত কি কাউরে খাইতে পারছিস? শালা, বলার জন্য বললাম আর কি, তুই একটা বাসন শোনাই দিলি। ইহাল বাই দ্য ওয়ে, সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে চোখ তুলে তাকালো উপরের দিকে তাকিয়ে যেন ভিতরে কিছু একটা নড়েচড়ে উঠল নিহালের। এমন চোখ দাদানোর সৌন্দর্য বড় কথা নয়, সুন্দরী তো সবসময় দেখে, এমন মায়াবী মুখ দেখলেই যেন মনে হচ্ছে সারা জীবন এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারবে মেয়েটির দিকে। জীবনে এই প্রথম কাউকে দেখে নে হলে যেন গলা শুকিয়ে গেল, শুকনো ডুব গিলছে বারবার, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বলছে না। মেয়েটি ভয়ে ভয়ে হাঁটতে হাঁটতে ওদের সামনে এসে দাঁড়ালো, কারণ দূর হতে শুনেছে যাওয়ার সময় এদেরকে এখানে সালাম দিয়ে যেতে হবে, অন্যথায় বাকি 4 বছর খুব কষ্টে কাটবে। মেয়েটি কাঁপা কাঁপা কণ্ঠের সামনে এসে সবাইকে সালাম দিয়ে নেহালের সামনে এসে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। নেহাল একে একে সবগুলো বন্ধুর দিকে তাকালো, তারপর তাকিয়ে মেয়েটির সামনে এসে দাঁড়ালো। সিগারেটটি নিচে ফেলে পায়ে ফেসে মেয়েটির দিকে তাকিয়ে বলল, নাম কি তোমার? মেয়েটি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তানুজা। নেহাল বলল, ওহ তানু। তনুজার সাথে সাথে বলে উঠল, না না ভাইয়া, তানু না, তনুজা।
নেহাল তানুজার দিকে তাকিয়ে বলল, সবার জন্য এখন থেকে তুমি তানুজা ভাবি, শুধু আমার জন্য তানু। সাথে সাথে তানুজা মাথা তুলে বলল, ভাবি মানে? আমার বিয়ে হয়নি তো ভাইয়া। নেহাল সাথে সাথে তানুজার দিকে তাকিয়ে থেকে বলল, কবুল কবুল কবুল, বিয়ে হয়ে গেছে, সবাই তোমরা সাক্ষী, বিয়ে হয়ে গেছে। এই সিয়াম তুই সাক্ষী, ওর আর আমার বিয়ে হয়েছে। তাহলে এখন থেকে তানুজা তোদের কি হয়? সাথে সাথে সিয়াম সহ বাকি সবাই বলে উঠল, তানুজা ভাবি। আজকে থেকে তানুজা ভাবি, পুরো ক্যাম্পাসের ভাবি। তানুজা সহ্য করতে পারল না কথাটি শুনে, সাথে সাথে সমস্ত ভয় জেরে ফেলে দিয়ে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিল নেহালের গালে। তারপর বলল, আপনাদের জন্য মেয়েরা লেখাপড়া করতে পারে না, আপনাদের জন্য মেয়েদের 18 বছর হওয়ার আগে বিয়ে দিয়ে দেওয়া লাগে। এমন কেন করেন আপনারা? আপনি জানেন ভার্সিটি ভর্তি হওয়ার জন্য আমার কত যুদ্ধ করতে হয়েছে, কত কি সহ্য করতে হয়েছে আমাকে, কিন্তু সেটি তো আপনারা বুঝবেন না। বড় লোকের ছেলে আপনি, বছরের পর বছর বেতন দিয়ে ভার্সিটিতে বসে থাকবেন সিগারেট পোকার জন্য আর মেয়েদের সাথে মেয়েবাজি করার জন্য, কিন্তু আমরা তো সেরকম নই। আপনি 3 বার কবুল বললেই বিয়ে হয়ে গেল। আমি কবুল বলেছি, এখনো আমার সম্মতি কোনো প্রয়োজন নেই। কেন আপনার মনে হয় আপনি যা ইচ্ছে তা করতে পারবেন আর আমি গ্রাম থেকে উঠে এসেছি দেখে আপনার সমস্ত কথা মেনে নিতে হবে? বাইরে থেকে শুনেছি সালাম দিতে হবে, সালাম দেওয়ার জন্য দোষের কিছু নেই। আপনি সিনিয়র, আপনাকে সালাম দিতেই পারে, কিন্তু ভাবলেন কি করে আপনার বউ হয়ে যাচ্ছে 4 বছর কাটিয়ে দিবে এই ক্যাম্পাসে? শুনুন মিস্টার শাহনেওয়াজ খান নেহাল, বাবার সাথে যুদ্ধ করে আমি ভার্সিটিতে লেখাপড়া করতে এসেছি, না হলে আপনার মতো এরকম একটা নিহাল কেন? 10টা নিহালের সাথে যুদ্ধ করার ক্ষমতা আমার আছে, কথাটি মনে রাখবেন। সেদিন নেহাল থাপ্পড় খাওয়ার পরও কোনো রিয়াকশন দেখায়নি। পুরো ভরা ক্যাম্পাসের সবার সামনে নেহালকে থাপ্পড় মেরেছে সেই ছোট্ট তানুজায়, কিন্তু নেহাল মুখ দিয়ে একটি কথাও বের করেনি, চুপচাপ চেয়েছিল তানুজার দিকে। নেহালের চোখে মুখে কোনো অভিব্যক্তি ছিল না, কেউ দেখে বুঝতে পারবে না সেই মুহূর্তে নেহালের মনের মধ্যে কি চলছিল। তানুজা চুপচাপ নেহালের সামনে থেকে হেঁটে গিয়েছিল। এরপর কেটে গিয়েছে 6 মাস। এই 6 মাস নেহাল তানুজাকে কোনোভাবে ডিস্টার্ব করেনি। বন্ধুরা তবে সবসময় তানুজার সামনে এসে দাঁড়াতো, হাসতো, তানুজাকে খেয়াল করতো দূর থেকে, দেখতো তানুজাও দেখতো আর চোখে তাকাতো, দুজনে চোখাচোখি হয়তো। নিহালের চোখ দুটো খুব সুন্দর। তানুজার হৃদয় তোড়পাড় হতে লাগলো নিহালের ওই চোখে তাকালো। এভাবে 6 মাস কাটার পর তানুজার মনে নেহালের জন্য একটু সফট কর্নার তৈরি হয়েছিল। হয়তো লোকটা এত খারাপ ছিল না, ফান করতে করতে এসব করে ফেলেছিল। একদিন তানুজা নিজে থেকে নেহালের সামনে এসে বলল, সরি, আমি ওই দিন আসলে আমার ওইভাবে রিয়েক্ট করা ঠিক হয়নি। কিন্তু কি জানেন, বাবার সাথে অনেক যুদ্ধ করে ঝগড়াঝাটি করে পড়তে এসেছিলাম তো, সেদিন আপনার করা ব্যবহারে মনে হয়েছিল আমার হয়তো আবার গ্রামে ফিরে যেতে হবে, বিয়ে করতে হবে নিজের অপছন্দর কোনো এক ব্যক্তিকে যাকে বাবা চয়েস করেছে। তাই ওভাবে রিয়েক্ট করে ফেলেছিলাম। তাই নিজের অসহায়ত্বের উপরে রাগে ক্ষোভে সমস্ত রাগ আমি আপনার উপর ঝেড়ে দিয়েছিলাম। পারলে আমাকে ক্ষমা করে দিবেন। কথাটি বলে তানুজা নিহালের সামনে থেকে হেঁটে চলে যাবে, এমন সময় নিহাল তানুজার হাত ধরে ফেলল। আজকেও ক্যাম্পাস ভর্তি মানুষ, আশেপাশের সব মানুষ তাকিয়েছে। হঠাৎ তানুজার মনে হলো তানুজাকে কি থাপ্পড় মারবে, সেদিনের অপরাধে প্রতিশোধ নিবে। যেহেতু হাত ধরে ফেলেছে, অবশ্যই এমন কিছু বাজে কাজ করবে যাতে তানুজার মুখ দেখাতে পারবে না। নিহাল অভাবনীয় একটি কাজ করে ফেলল। সাথে সাথে তানুজার সামনে হাঁটু ভেঙে বসে তানুজার হাত ধরে বলল, আই লাভ ইউ তানুজা। এই 6 মাস আমি তোমাকে একটু একটু করে ভালোবেসে ফেলেছি। তুমি আজকে সামনাসামনি না আসলে হয়তো আমার বলার সাহস হতো না। অবাক লাগে যে ছেলেটা মেয়েদের টিচ করতো, সেই ছেলেটা কাউকে সাহস করে ভালোবাসি বলতে পারছে না। কিন্তু আমি তোমাকে ভালোবাসি তানুজা, ভীষণ ভালোবাসি। বলি নেহাল উঠে দাঁড়িয়ে কাল বিলম্ব না করে সাথে সাথে আঁকড়ে ধরল তানুজার ঠোঁট। তানুজা কি করবে বুঝে উঠতে পারছে না। নেহাল শক্ত করে ধরে আছে তানুজার মুখ, 2 হাত দিয়ে আঁকড়ে ধরেছে তানুজার নরম ঠোঁট। ইচ্ছে মতো চুম্বনে চুম্বনে যেন ফিসে ফেলছে তানুজার অস্তিত্ব। গভীর নীরবতা ধীরে ধীরে ভাসছে তানুজা, ঘায়েল হয়ে যাচ্ছে নেহালের করা প্রত্যেকটা স্পর্শে। তানুজা ভুলতে বসেছে এটা ক্যাম্পাস এবং সবাই তাকিয়ে আছে। আবেশে চোখ দুটো বন্ধ করে ফেললো তানুজা। তারপর ধীরে নেহাল সবকিছু ভুলে তানুজাকে চুমু খেতে লাগলো গভীরভাবে। তানুজার মনে এবং শরীর স্পর্শ করতে লাগলো। সমাজের কিছু কিছু ব্যক্তির বাস্তব চরিত্র ফুটে তোলা হয়েছে
তানুজা জানালার কাছে দাঁড়িয়ে ভাবছে কিছুক্ষণ আগের কথা। তানুজার আগেও জীবনটা কত সুন্দর ছিল, ভালোবাসার মানুষের সাথে জীবনটা কত রঙিন ছিল। এই রুমে ভালোবাসার কত স্মৃতি, কত আবেগঘন মুহূর্ত পার করলো, কিন্তু মুহূর্তে যেন সবকিছু ধূলিসাৎ, সবকিছু শেষ। রুমটা ফাঁকা পড়ে আছে, জীবনটা যেন অস্তিত্ববিহীন। বাঁচার জন্য এখন আর কিছুই খুঁজে পাচ্ছে না তানুজা। তানুজার চোখে পানি। তানুজা বারবার কল্পনা করছে সে আগের দিনগুলো, সেই ক্যাম্পাসে, যেদিন ভরা ক্যাম্পাসে নেহালুকে ধরে চুমু খেয়েছিল, ভালোবাসি বলেছিল। তারপর থেকে আজ পর্যন্ত কত সুন্দর, কত সুখময় স্মৃতি পার করেছে নেহালের সাথে। তবে আজ কেন এমন হলো? যেন তানুজার মাথার উপরে আকাশ ভেঙে পড়লো, পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মুহূর্তে যেন নিজেকে অস্তিত্ববিহীন একজন মানুষ মনে হলো। তানুজার কাছে এই ভালোবাসার, এই আবেগের, এই যত্নের কোনো মূল্য কে নেহালের কাছে ছিল না? বারবার মনে প্রশ্ন করছে তানুজা, কিন্তু কোনো উত্তর নেই। 7 দিন আগের অতীত। নেহালের সাথে সন্ধ্যায় দেখা হয়েছিল তানুজার। নেহাল বলল, আজ আমাদের বিয়ে। তানুজা হয়ে গেল, বিয়ে মানে? বিয়ে কি একা একা হবে নাকি? আপনি প্রস্তাব নিয়ে যাবেন, বাসায় সবাই রাজি হবে, তারপর বিয়ে হবে, বলল তানুজা। নেহাল বলল, সেটা তো সামনে হবে, কিন্তু এখন আমরা একা একা বিয়ে করে রাখবো। তোমাকে আমি লাইসেন্স করে রাখতে চাই। তুমি যে আমার বউ সেটা পুরো ক্যাম্পাস জানে, কিন্তু আমি চাই এটা পুরো ক্যাম্পাস ভালো দৃষ্টিতে দেখো। এখন আমরা হুজুর দিয়ে বিয়ে করিয়ে রাখবো, তারপর যখন বাসায় প্রস্তাব নিয়ে যাব তখন দুমদাম করে আবার বিয়ে রেজিস্ট্রি করে বিয়ে করব, কিন্তু আমরা যেন অবৈধ না থাকি, ঠিক আছে? দেখো, তোমার আমার সম্পর্ক কত পবিত্র, এটা তুমি আর আমি জানি, কিন্তু পুরো ক্যাম্পাস কি তা জানে? তারা তো এটাকে নিয়ে খারাপ খারাপ কথা বলে। বিয়ে করে রাখলে অ্যাটলিস্ট এটা বলতে পারবে যে আমরা বিয়ে করেছি, ধর্মীয়ভাবে আমরা স্বামী স্ত্রী। তখন আর কেউ কোনো খারাপ বলতে পারবে না, বলল নেহাল। তানুজা যেন মোমের মতো গলে গেল। নেহালের যুক্তি এবং কথা শুনে মনে হলো বিয়ে তো করতেই হবে, ক্যাম্পাসের সবাই যেন ওরা স্বামী স্ত্রী, তাই এর থেকে ভালো হয় ধর্মীয়ভাবে বিয়ে করে রাখলে। নেহাল তো খারাপ কিছু বলেনি, তাই তানুজা সরল মনে রাজি হয়ে যায়। নেহাল একজন হুজুর ডেকে আনলো। সেদিন সন্ধ্যায় দুইজন কবুল কবুল করে বিয়ে করে ফেললো। সবকিছু যেন খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তানুজা কিছু বুঝে উঠতে পারছে না। নেহাল আগে থেকে ফ্ল্যাট ঠিক করে রেখেছে, বলল এটা ওর বাড়ি, ও একাই থাকে, বিয়ের পর ওরা ওখানেই থাকবে। তানুজা বলল, ও হোস্টেলে থাকে, হোস্টেলে থাকুক, কিন্তু নেহাল খুব জোরাজুরি করলো, না, আমরা বিয়ে করেছি ধর্মীয়ভাবে, তাই আমরা আলাদা থাকবো না, এখন থেকে একসাথে থাকবো। বলেই বন্ধু বান্ধবকে বিদায় দিয়ে, হুজুরকে বিদায় দিয়ে তানুজাকে নিয়ে নিজের বাড়িতে গেল নেহাল। তানুজার কাছে সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে। বাড়িতে ঢুকে দেখলো বাড়ি ফুলে ফুলে সাজানো। নেহালের বেডরুম আগে থেকে বাসর ঘর সাজানো। তানুজা নেহালের দিকে তাকিয়ে বলল, আগে থেকে কি করে জানতেন আমি বিয়েতে রাজি হব? আগে থেকে সাজিয়ে রেখেছেন, প্ল্যান করে রেখেছিলেন? নেহাল তানুজার হাত ধরে বিছানায় বসে হাঁটু ভেঙে বসে বলল, আমার ভালোবাসার উপর আমার বিশ্বাস ছিল, পৃথিবী এদিক ওদিক হয়ে যাক, তানুজাকে আমি যা বলবো তাই শুনবে, তাই এটা আমার ভালোবাসা। তানুজা, বিশ্বাস করো, আমার ভালোবাসার উপর আমার উপর এটা কোনো প্ল্যান নয়, বলল নেহাল। তানুজার চোখ দুটি পানিতে টইটুম্বুর হয়ে গেল। নেহাল হাত দিয়ে তানুজার চোখ দুটো মুছে দিয়ে বলল, কেঁদো না, আমি তোমাকে ভালোবাসি তানুজা, আমার উপর বিশ্বাস রাখতে পারো। বলে তানুজাকে বিছানায় শুইয়ে দিল নেহাল। ধীরে ধীরে তানুজার ঠোঁটে ঠোঁট রাখলো, খুব যত্ন করে, যেন একটু ছুঁয়ে দিলেই লজ্জাবতী লাজুক লতার মতো মিয়ে যাবে তানুজা। ধীরে ধীরে গভীর হতে থাকলো নেহালের স্পর্শ। তানুজা যেন নিজেকে সঁপে দিল নেহালের হাতে। ভালোবাসার উষ্ণ পরশে তানুজা নেহালের বুকে যেন নিজের আশ্রয় খুঁজে পেল। নেহাল তানুজার বুকে থেকে কাপড় সরিয়ে ধীরে ধীরে গলায় ঝুলে বুকে ঘালে ছোট ছোট ভালোবাসার পরশ এঁকে দিতে লাগলো। গভীর থেকে গভীর হতে থাকলো নেহালের স্পর্শ। আধাভাবে চলতে থাকলো তানুজার উপর নেহালের বিচরণ। কোনো পুরুষের ভালোবাসার স্পর্শ এত সুন্দর ও যত্নশীল হতে পারে, তানুজা যেন নেহালকে না দেখলে বুঝতেই পারত না। পরম আবশে চোখ বুজে ফেললো তানুজা। নিজের নারী সত্তাকে সম্পূর্ণ সঁপে দিল স্বামীরূপী নেহালের হাতে। নেহাল তানুজার দিকে তাকালো, মুচকি হাসলো, বুঝলো তানুজা সায় দিয়েছে, তাই কাল বিড়ম্ব না করে তানুজাকে নিজের করে নিল নেহাল। এভাবে পরম সুখে কেটে গেল 7টি দিন। আজ 7ম দিন। গতকাল রাতে যেন স্বপ্নের মতো কেটেছে নেহালের সাথে তানুজা।
তানুজা। স্বপ্ন ভেঙে চুরমার হলো আজ সকালে যখন নেহাল ঘুম থেকে উঠলো, উঠে তানুজাকে ডাকলো। তানুজা উঠে নেহালকে জড়িয়ে ধরবে এমন সময় নেহাল তানুজাকে দূরে সরিয়ে দিয়ে বলল, ডোন্ট টাচ মি, টাইম ইজ ওভার। জামাই বউ খেলা অনেক হয়েছে, আর নিতে পারছি না। 7 দিন আমার যথেষ্ট ছিল, ইট ওয়াজ অ্যামেজিং। এখন আর মনে হয় না এই শরীরের উপর আমার কোন ইন্টারেস্ট আছে। তবে আমি এতটা অকৃতজ্ঞ নেই যে সবকিছু ফ্রিতে ভোগ করব। যদিও থাপ্পড়ের প্রতিশোধ নিয়েছি, বিয়ে করেছি, সংসার করেছি, ভোগ করেছি, কিন্তু তারপর আমি এর মূল্য দিব, কারণ আমি বিশ্বাস করি পৃথিবীর সবকিছুরই একটা মূল্য আছে, শুধু সঠিক মূল্য লাগাতে জানতে হয়। আর আমি হচ্ছে এমন জহুরি যে হীরাকে দেখে আমি তার মূল্য লাগাতে পারি। কেউ টাকার বিনিময়ে বিছানা শেয়ার করে, কেউ ভালোবাসার বিনিময়ে। আমি অপশন 2 সিলেক্ট করেছি। ভালোবাসার বিনিময়ে তোমাকে বিছানা পর্যন্ত নিয়ে এসেছি, তবে আমি এর জন্য তোমাকে টাকাও পে করব। টেবিলের উপরে টাকা রাখা আছে, 7 দিনের যত টাকা হয় তা আমি দিয়ে গেলাম। আজ থেকে আমরা স্বামী স্ত্রী নয়, হাজবেন্ড ওয়াইফ। খেলাধুলা এখানেই শেষ, ফিরে এসে যেন না দেখি। বাই বলে নেহাল তানুজাকে একটি কথা বলার সুযোগ না দিয়ে রুমে দরজা খুলে বাইরে চলে গেল। তানুজা চুপচাপ নেহালের কথাগুলো ভাবতে লাগলো। নিজের গায়ের কাপড় জড়িয়ে বিছানা থেকে নেমে জানালায় দাঁড়িয়ে নেহালের যাওয়া দেখলো। তারপর ভাবতে লাগলো, নেহাল এই মুহূর্তে কি ভুলে গেল? স্বামী স্ত্রী খেলা ছিল, খেলা শেষ, সংসার শেষ, ওকে বুক করা শেষ, মূল্য দিয়ে গেল নেহাল। নেহাল এখন ধানমন্ডি 183 নং আসনের এমপি, খুবই মর্যাদাবান এমপি। তরুণদের কাছে যেন আদর্শের মূর্ত প্রতীক। এলাকার জন্য ভালো ভালো কাজ করেন, ছাত্রছাত্রীদের জন্য ভালো ভালো কাজ করেন, সবার আদর্শের প্রতীক হয়ে উঠেছেন। এখন যেন শাহনেওয়াজ খান নেহাল মানে আদর্শ এবং সৎ একজন ব্যক্তি, যার কাছে গেলে এমন কেউ নেই সাহায্য পায় না, সাহায্যের হাত উনি কখনো ফিরিয়ে দেন না। তবে আগে এমন ছিলেন না, গত কয়েক বছর ধরে ওনার এমন পরিবর্তন সবার দৃষ্টি কেড়েছে, চোখে পড়ার মতন। পড়ন্ত বিকেলে সারাদিন কাজকর্ম করে ক্লান্ত হয়ে নিজের অফিসের চেয়ারে বসে আছে নেহাল। মাথায় এক হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে আতশোয়া হয়ে বসেছিল। এমন সময় অফিসে প্রবেশ করলো তার ফিএম। একসি ফাইল নেহালের দিকে এগিয়ে দিয়ে বলল, স্যার ফাইলটি একটু দেখুন, 1 সপ্তাহ ধরে পেন্ডিং ছিল, সাইন হচ্ছে না। নেহাল ফিয়ের দিকে তাকিয়ে বললেন, এখন এই নর্মাল কাজলা আমাকে করতে হবে? তোমরা সবাই কি করছো শুনি, তা সাইন হচ্ছে না কেন? সমস্যাটা কোথায়? ফাইলের সব ডাটা চেক করেছ? তোমাদের তরফ থেকে কোনো ভুল হয়নি তো? জাকির হোসেন মাথা চুলকে ধীরে ধীরে বলল, স্যার আসলে আমাদের প্রজেক্টের ছোট্ট একটা প্রবলেম আছে, যে প্রবলেমের জন্য সে অফিসে সাইন করছে না। তাকে ঘুষ সাদা হয়েছে, সেটাও নিচ্ছে না। সাথে সাথে নেহাল চোখ খুলে বলল, ঘুষ সাদা হয়েছে মানে? ঘুষ অফার করতে কে বলেছে? আমি বলেছি। জাকির হোসেন আমতা আমতা করে বলল, আসলে স্যার আমি জানতাম না, যাদেরকে দিয়ে পাঠিয়েছিলাম তারা নিজে থেকেই করেছে। আর এরপর সাথে সাথে ম্যাডাম ফাইল ছুঁড়ে তাদের মুখে মেরেছে এবং বলেছে এই ফাইল আর কখনোই সাইন হবে না। অ্যাটলিস্ট যতদিন ম্যাডাম এখানে আছে ততদিন তোর সাইন হবেই না। নেহাল চোখ বন্ধ করে শুয়ে রইল। এই মুহূর্তে আর কিছুই ভাবতে ইচ্ছে করছে না। ফাইল এবং সেই অফিসারের কন্টাক্ট নাম্বার এখানে রেখে দাও, আমি নিজে গিয়ে যোগাযোগ করবো। এরপর তোমাদের দিয়ে কাজ হবে না। মহিলা মানুষের রাগ বেশি, তাদের রাগ তোমরা ভাঙাতে পারবে না। জাকির হোসেন চলে গেল নেহালের কথা শুনে। ঠিক তার 15 থেকে 20 মিনিট পর নেহাল উঠে দাঁড়ালো, বাসায় যাবে। বাড়িতে সে আজকাল একাই থাকে, নিঃসঙ্গ বাড়িতে একা একা ফিরে যেতে ভালো লাগে না। তাই ভাবলো একটু পার্কে হাঁটাহাঁটি করে তারপর বাসায় যাবে। যেই বাবা সেই কাজ, পার্কে গিয়ে হাঁটাহাঁটি করছে নেহাল। এমন সময় হঠাৎ 6 বছরের একটা ছোট্ট মেয়ে বেলুন নিয়ে খেলছিল, দফাস করে মাটিতে পড়ে গেল, সাথে কান্না করে দিল। সাথে গৃহ পরিচালিকা ছিল তার সাথে একটু খারাপ আচরণ করছে, নিজে ধরে রাখতে পারেনি, অথচ ছোট্ট মেয়েটাকে বকাঝকা করছে। দেখে নেহালের খুব রাগ হলো। বডিগার্ডদের একটু দাঁড়াতে বলে নেহাল 2-3 কদম সামনে এগিয়ে গিয়ে বলল, ছোট মেয়েটিকে বকাঝকা করছো কেন? দোষ তো তোমার ছিল, তুমি ওকে ঠিক মতো ধরে রাখতে পারোনি।
গৃহপরিচালিকা নেহালকে দেখে সাথে সাথে ভয় পেয়ে গেল, কারণ নেহালকে চিনে না। ধানমন্ডি এলাকার আশেপাশে এমন কেউ নেই, এই এলাকার এমপি বলে কথা। কাজের মেয়েটি সাথে সাথে বলল, স্যার আসলে আমি ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দিন। তোমার মতো গৃহপরিচালিকার জন্য মায়েরা ঠিক মতো কাজ করতে পারে না। দেশ এগোবে কিভাবে? তুমিও তো চাকরি করছো, তাহলে এটা তুমি মন দিয়ে কেন করছো না? সবাই যদি প্রত্যেকের জায়গা সৎ থাকো, তাহলে কি দেশের এই অবস্থা হতো? দেশের উন্নতি চাও, কিন্তু নিজে কাজের ঠিকই ফাঁকি দিচ্ছ, বলল নেহাল। নেহাল একটু নিচে ঝুঁকে ছোট্ট মেয়েটিকে উঠালো, তারপর হাত পা জড়িয়ে দিয়ে বলল, ব্যথা পেয়েছো বাবু? কি নাম তোমার সোনা? মেয়েটি বলল, তন্নি। নেহাল বলল, বাহ, খুব সুন্দর নাম তো তোমার। বলে সাথে সাথে মেয়েটির দিকে তাকিয়ে রইল। মেয়েটির চেহারা এত পরিচিত লাগছে, কিন্তু কার মতো লাগছে বুঝতে পারছে না নেহাল। নেহাল হঠাৎ গভীরভাবে তাকালো তন্নির দিকে। চেহারা এত মায়াবী, এত সুন্দর, মনে হচ্ছে হৃদয়ে গেঁথে যাওয়ার মতো একটি চেহারা। তারপর তন্নির মাথায় হাত বুলিয়ে আদর করতে করতে বলল, বাসা কোথায় তোমাদের? তন্নি হাত ইশারায় করে আঙ্গুল দিয়ে একটু সামনে দেখালো। নেহাল সাথে সাথে মাথা ঘুরিয়ে দেখলো সামনে একটি বিল্ডিং লক্ষ্য করা যাচ্ছে। তন্নি তারপর বলল, চলো তোমাকে বাসায় দিয়ে আসি। বলে বডিগার্ডদের উদ্দেশ্য করে বলল, একটু সামনে চলো, মেয়েটিকে তার বাসায় দিয়ে আসবো। বডিগার্ড দুজন একজন আরেকজনের দিকে চোখ চাচাই করলো। এমপি সাহেব নিজে ছোট্ট একটি মেয়েকে তার বাসায় দিয়ে আসতে হ্যাঁ যাবে, এটি ভেবে তারা অবাক হলো। তারপর সাথে সাথে নেহালকে ফলো করলো। নেহাল তন্নির হাত ধরে হাঁটতে লাগলো। গৃহপরিচালিকা ভয়ে যেন হাত পা বরফ হয়ে যাচ্ছে। ম্যাডাম জানতে পারলে আজকে আর রক্ষে নেই। এই এমপি সাহেব নিশ্চয়ই যে ম্যাডামের কান বাড়ি করবে, আজকে চাকরিটা চলে যাবে। বিল্ডিং এর সামনে এসে তন্নিকে বলল, কত তলায় থাকো? তন্নি হাত দিয়ে দেখালো 3 তলায়। নিহাল বলে, ঠিক আছে চলো, লাগবে না, আমরা 3 তলায় হেঁটে যেতে পারবো। নিহাল আসলে ছাড়ছে মেয়েটি মাকে দুটো কথা শোনাতে, এমনকি ব্যস্ত গৃহপরিচালিকার হাতে একটি মেয়েকে পাঠিয়ে দিল। হাত পা চলে গিয়েছে মেয়েটির। এসব ধরনের মাকে 2-4টা কথা না শোনালে এসব মায়েদের মেয়েরা কখনোই বড় হয়ে ভালো হতে পারে না। মায়েদের দেখে দেখে উগ্র লাইফ স্টাইলে অভ্যস্ত হয়ে যাবে এই মেয়েটিও। তাই চাইছে মাকে দেখে দুটো কথা শোনানোর জন্য, নিজের দায়িত্ব জ্ঞান সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। 3 তলায় উঠে গিয়ে পরিচালিকা বলল, কলিং বেল টিপো। মেয়েটির সাথে সাথে কলিং বেল টিপলে 1 মিনিটের মধ্যে এসে দরজা খুলল তন্নির মা। নেহাল হা হয়ে তাকিয়ে রইল তানুজার দিকে। তন্নি হাত ধরে মা মা বলে তানুজাকে ডাকছে। তানুজার মুখে যেন কোনো কথাই নেই, চোখ দুটো জমে আছে নেহালের দিকে। এমন নয় নেহাল কোথায় আছে কি করে তানুজা জানে না, কিন্তু কখনো মুখোমুখি হতে চায়নি। 2 বছর ধরে তানুজার পোস্টিং এখানে, 2 বছর ধরে জানে নেহাল এই এলাকার এমপি, তারপরে 2 বছরে কখনো মুখোমুখি হয়নি। কিন্তু আজ কি করে নেহাল ওর বাসায় চলে আসলো তানুজা ভেবে পাচ্ছে না। পরক্ষণে তন্নির দিকে তাকালো, মনে মনে ভাবলো, তন্নিকে কি করেছি নেহাল, তন্নিকে কোথায় পেল? সাথে সাথে মেয়েকে কোলে নিয়ে দাঁড়ালো তানুজা। তুমি এখানে? এখানে তুমি কেন? আর এই মেয়েটিকে কি হয় তোমার? ও তোমাকে মা বলে ডাকছে কেন? তুমি কি বিয়ে করেছো? বিয়ে কিভাবে করলে তুমি? তুমি কি আবার বিয়ে করেছো? কথার উত্তর দিচ্ছ না কেন? কিভাবে বিয়ে করলে তুমি? তোমার তো ডিভোর্স হয়নি, ধর্মীয় মতো তুমি এখনো আমার স্ত্রী। তুমি বিয়ে কিভাবে করলে? আমি তো তোমাকে তালাক দেইনি। একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে নেহাল। তানুজার কোনো জবাব নেই, চুপচাপ পাথরের মতো দাঁড়িয়ে রইল মেয়েকে কোলে নিয়ে। তানুজা কোনো জবাব দিতে চাচ্ছে না। কেন দিবে জবাব এই লোককে? যা ভাবার ভাবুক, তানুজার কিছু যায় আসে না। পোস্টিং নিয়ে আবার এখান থেকে চলে যাবে, তারপরও নেহালের মুখোমুখি হতে চায় না তানুজা। তাই তানুজা মুখ খুলল, বলল, মুখ সামলা কথা বলুন মিস্টার শাহনেওয়াজ খান। নেহাল, অন্য একজনের স্ত্রীকে নিজের স্ত্রী বলে দাবি করা বন্ধ করুন। আমার অন্য কোথাও বিয়ে হয়ে গিয়েছে এবং এটি আমার দ্বিতীয় ঘরের সন্তান। আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে ধর্মে দোহাই দিচ্ছেন সেই ধর্মেই আছে 3 মাস স্বামী স্ত্রীর যোগাযোগ না থাকলে আপনা আপনি তালাক হয়ে যায়। তাই আপনার মতো একজন স্বনামধন্য এমপি, সম্মানিত ব্যক্তির এটা শোভা পায় না অন্য একজনের স্ত্রীকে তার বাড়িতে এসেই নিজের স্ত্রী বলে দাবি করেন। নেহাল যেন বরফের মতো জমে গেল তানুজার উত্তরে। কোনোভাবে নেহাল মানতে পারছে না। নেহাল তো বিয়ে করেনি, ঠিক আছে, অপরাধ করেছিল, পাপ করেছিল নেহাল। তারপর তো প্রায়শ্চিত্ত করেছে, এত বছর ধরে একা রয়েছে, পাগলের মতো খুঁজেছে তানুজাকে। তানুজার গ্রামের বাড়িতে গিয়েছে, তানুজার বাবা মায়ের হাতে পায়ে ধরে মাপ চেয়েছে। এমন কোথাও নেই যে তানুজাকে খোঁজেনি নেহাল। তানুজা কেন বিয়ে করে নিল এই সত্য মানতে পারছে না নেহাল।
নেহাল এক দৃষ্টিতে তাকিয়ে আছে তুনি ও তানুজার দিকে। কত মায়াবী মুখখানা। নেহালের আজও মনে পড়ে সেদিনের কথা, যেদিন তানুজাকে ফ্ল্যাটে রেখে বাইরে চলে গিয়েছিল। বিরক্ত লাগছিল সবকিছু নেহালের। ভাবছিল বন্ধুদের সঙ্গে আড্ডা দিলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। সেদিন বন্ধুদের সাথে বারে গিয়ে প্রচুর ড্রিঙ্কস করেছিল নেহাল। ড্রিঙ্কস করা অবস্থায় নাকি বারবার তানুজার কথা বলেছিল বন্ধুদের কাছে। বলাটাও তো স্বাভাবিক, একটা মানুষের সাথে কয়েকদিন মিশলেও সে মানুষটার সাথে অভ্যস্ত হয়ে যায় মানুষ। অথচ তানুজার সাথে তো ওর ভালোবাসার সম্পর্ক ছিল, একটা সংসার ছিল, মিথ্যে হলেও তো ছিল। হয়তো ওর তরফ থেকে মিথ্যে ছিল, কিন্তু তানুজার আন্তরিকতা বা তানুজার ভালোবাসা ও প্রতি মিথ্যে ছিল না। ও সেটা অনুভব করতে পারত। প্রত্যেকটা কথা মনে পড়ছিল সেদিন তানুজা। সেগুলোই বারবার স্মৃতিচারণ করছিল বন্ধুদের সাথে। বারবার বলেছিল শিক্ষা দিব, আমার গায়ে হাত তোলার শাস্তি দিয়েছি। আজ আমি অনেক খুশি বলে ড্রিঙ্কস করতে শুরু করলো নেহাল। প্রায় ঘন্টাখানেক পর থেকে তানুজার কথা বলতে শুরু করলো। তানুজা এই কাজটা ভালো করতে পারে, তানুজা পুডিংটা ভালো করতে পারে, তানুজার রান্না বলো। কিন্তু তানুজা আমাকে ভার্সিটি সবার সামনে থাপ্পড় মেরেছে, তাই চরম প্রতিশোধ নিলাম। তবে মেয়েটা ভালো, কিন্তু আমার গায়ে হাত তোলার শাস্তি ওকে পেতেই হবে, তাই না? শাহনেওয়াজ খান নিহালের গায়ে হাত তোলার শাস্তি পেতে হবে না? বল। নেশার ঘরে বারবার এসব কথাই আওড়াচ্ছিল নেহাল। বন্ধুরা সবাই দেখেছিল সেদিন ১০০টা কথার মধ্যে ৯৯টা কথাই শুধু তানুজাকে নিয়ে বলেছিল নেহাল। পরদিন সকালবেলা যখন উঠলো, ফ্ল্যাটে নিজেকে একা পেয়ে এদিক ওদিক তাকাচ্ছিল নেহাল। ঘরটা খালি খালি লাগছিল। ছোট্ট একটা সংসার ছিল কালকেও। ৭ দিনের সংসার, কিন্তু কেমন যেন ৭ দিনে এতটা অভ্যস্ত হয়ে গিয়েছিল নেহাল। ঘুম থেকে উঠেই চায়ের জন্য ডাক দিচ্ছিল তানুজাকে। তানুজা, ১ কাপ চা করে দিয়ে যাও। তানুজা তানুজা ডাকছিল। শূন্য ফ্ল্যাটে নেহাল, কিন্তু তানুজা নেই, কোথাও নেই। পরক্ষণে কিছুক্ষণ পর মনে পড়লো তানুজা নেই। তানুজাকে তো ও শুধু এই ফ্ল্যাটে থাকে না, ওর জীবন থেকে বের করে দিয়েছে। সেদিনের পর ১৫ দিন পর্যন্ত কারোর সাথে দেখা করেনি নেহাল। একা ফ্ল্যাটের ভিতরে বন্দি করে রেখেছিল নিজেকে, আর অনুধাবন করেছে তানুজাকে ছাড়াও চলবে না। সব কাজে শুধু তানুজাকে মনে পড়তো। সবখানে মনে হতো তানুজার স্পর্শ রয়ে গেছে। যেখানে তাকানো শুধু তানুজাকে দেখতো নেহাল। তানুজা মনে হচ্ছিল ফ্ল্যাটটা নয়, এর সংসারটাই নয়, নেহালের পুরো অস্তিত্ব ছিল তানুজা জুড়ে। সেদিনের পর ১৫ দিন পর্যন্ত তানুজার প্রতি করা অন্যায় এবং নিজের ভালোবাসা অনুভব করতে পেরেছিল নেহাল। সাথে সাথে ছুটে গিয়েছিল ভার্সিটিতে। সেখান থেকে তালুকদার গ্রামের বাড়ির ঠিকানা গিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিল। অনেক খুঁজেছিল তানুজাকে, কিন্তু তানুজাকে ফিরে যায়নি তার বাবা মায়ের কাছে। ওই মুক্তি নিয়ে তানুজা ফিরে যেতে পারতো না। কিভাবে ভালোবাসার নামে প্রতারিত হয়েছিল তানুজা। বিয়ের নামে ৭ দিনের জন্য কারো রক্ষিতা হয়েছিল তানুজা। এই মুখ নিয়ে যে আর তানুজার পক্ষে যাওয়া সম্ভব ছিল না, তাই আর গ্রামের বাড়িতে ফিরে যায়নি। কোথায় চলে গিয়েছে তানুজা, বন্ধুরা এবং আত্মীয় স্বজন কেউ বলতে পারতো না। তালুকদার বাবা মায়ের কাছে নেহাল সমস্ত ভুল স্বীকার করে পায়ে ধরে মাপ চেয়েছিল। বলেছিল তানুজাকেও আবার বিয়ে করবে, সসম্মানে নিজের স্ত্রী স্বীকৃতি দিবে, কথা দিয়েছিল। কিন্তু বাবা মা সত্যিই জানতো না তানুজা কোথায়। তারাও কেঁদেছিল, নিজেদের ভুল বুঝতে পেরেছিল। যদি এতটা কঠোর না হতো তাহলে হয়তো মেয়েটা তাদের কাছে আসতো। ৩ দিন তানুজার গ্রামের বাড়িতে থেকে পুরো গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছিল নেহাল। তারপর ফিরে এসেছিল আবার ঢাকায়। ভার্সিটি এরিয়ায় আশেপাশের সমস্ত হোস্টেল খুঁজেছিল নেহাল, কিন্তু কোথাও তানুজাকে খুঁজে পাওয়া যায়নি। সেই থেকে আজ অবধি পর্যন্ত যেখানে যায় ছবি নিয়ে খুঁজে কোথাও তানুজাকে পাওয়া যায়নি। কে জানতো তানুজা ওর ছত্রছায়ায় আছে, ওর আশেপাশে আছে, এতটা কাছে আছে, তারপরও কখনো মুখোমুখি হয়নি তানুজা ওর সাথে। ও না হয় জানতো না, কিন্তু তানুজা তো জানতো। মুরাদ ঢাকা ১৮৩ আসনের ধানমন্ডি এরিয়ার এমপি। ওকে না চেনার কোনো কারণ নেই। তবুও তানুজা কখনো ওর কাছে আসেনি, ওর কাছে জবাব চায়নি, ওর প্রতি কোনো প্রতিশোধ নিতে চায়নি। কেন করেছে নেহাল এত বড় অন্যায়? তানুজা কেন ওর কাছে জবাবদিহি চাইল না? কেন ওকে শাস্তি দিতে চাইল না? তানুজার দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল নেহাল। তানুজা নেহালের দিকে তাকিয়ে বলল, আপনি এখন আসতে পারেন।
আপনার মতো সম্মানিত ব্যক্তির এরকম একজন বিবাহিত মহিলার বাড়ির বাইরে দাঁড়িয়ে সিনক্রেট করাটা ঠিক হবে না। জনগণ জানতে পারলে পরের বারের নির্বাচনে এমপি হতে পারবেন না। বলেই তন্নিকে কোলে নিয়ে ভেতরের দিকে চলে গেল তানুজা। যেতে যেতে গৃহপরিচালিকাকে বলল, দরজা লাগিয়ে দিয়ে মেহমান চলে গেলে আর বলে দিয়ে সাপ্যায়ন করতে পারলাম না, এত বড় এমপি মানুষ, কিন্তু আমি অপারগ। গৃহপরিচালিকা নেহালের দিকে তাকিয়ে বলল, সরি স্যার, ম্যামের কথা শুনতে হবে, আপনি এখন আসতে পারেন। বলে দরজা লাগিয়ে দিল। নেহাল এখনো দাঁড়িয়ে রইল দরজার ওপাশে, ভাবতে লাগলো দরজার ওপাশে ওর স্ত্রী আছে, ওর বিয়ে করা স্ত্রী, ও এখন ডিভোর্স দেয়নি, ও মেনে নিবে না এই বিয়ে, কোনো দিনও মেনে নিবে না। ওর স্ত্রী ওর ফেরত চায়, ওর সব কিছু ওর ফেরত চায়। কথাগুলো মনে মনে ভাবতে ভাবতে ফ্ল্যাট থেকে নেমে নিচের দিকে চলে আসলো নেহাল। নিচে নেমে বডিগার্ড দুজনকে বলল, 3তলা ফ্ল্যাটে কে থাকে? ফ্ল্যাটের ওনারকে, যিনি থাকেন তার হাজবেন্ড কি করে, নাম কি, কোথায় জব করে, সবকিছু ইনফরমেশন 1 ঘন্টার মধ্যে আমার চাই। 1 ঘন্টা মানে 1 ঘন্টা, না হলে চাকরি থেকে আউট। বলে গাড়ির ভিতরে ঢুকলো নেহাল। বলেই নিজের খালি ফ্ল্যাটে চলে এসেছে নেহাল। আজ এই খালি ফ্ল্যাটটিতে থাকলেও হৃদয়ে জুড়ে শুধু তনুজা আর তনুজা। আজ কেন যেন হৃদয়টা শূন্য লাগছে না, মনে হচ্ছে তানুজাকে ও পেয়ে গেছে, এখন তানুজা ওর খুব কাছে আছে। এসব চিন্তার মাঝে ঠিক ঘন্টাখানেকের মধ্যে ফোন আসলো ওর বডিগার্ডের। ওপাশ থেকে ফোনে কি বললো বোঝা গেল না, কিন্তু নেহালের মুখে ফুটে উঠলো এক চিলতে হাসি। ফোন রেখে বিছানায় শুয়ে চোখ বন্ধ করে একবার অস্ফুট সুরে মুখে বলল, তানুজা। কোনো মতে রাতটা পার করেছে নেহাল। ঘুম আসছে না, ছটপট করছে বিছানায়, এপাশ ওপাশ করছে, কখনো দাঁড়িয়ে জানালার কাছে দাঁড়াচ্ছে, কখনো সকাল হবে, কখন বাসা থেকে বের হয়ে তন্নিকে দেখতে যাবে। ছটপট করছে, কোনো কিছু যেন ভালো লাগছে না। তবে তানুজার যে রাগ, এত রাতে যাওয়া ঠিক হবে না, তাই রাতটা কোনো মতে পার করে সকালে যাওয়ার সিদ্ধান্ত নিল নেহাল। সকাল 8টায় স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছে নেহাল। এই স্কুলেই পড়ে তন্নি। নেহাল স্কুল থেকে খোঁজ নিয়ে জেনেছে তন্নির বাবার নামের জায়গায় শুধু নেহাল খান ব্যবহার করেছে তানুজা। শাহনেওয়াজ খান নেহাল নাম ব্যবহার করেনি, তাতে মানুষের দৃষ্টি আকর্ষণ হবে, অনেকে বুঝে যাবে, কারণ এই এলাকার এমপি সাহেবের নাম শাহনেওয়াজ খান নেহাল। সবাই শাহনেওয়াজ খান নামেই ডাকে, তাই চতুরতার সাথে শুধু নেহাল খান বসিয়েছে পিতার নামের জায়গায়। তাতে কোনো সমস্যা নেই, ও যে নেহালের মেয়ে এটা বুঝতে পেরেছে নেহাল, এতেই খুশি। তাই সারা রাত ছটপট করেছিল কতক্ষণে স্কুলের গেটে আসবে, তন্নিকে দেখবে, বুকে জড়িয়ে আদর করে চুমো খাবে ওর কলিজার টুকরাকে। ও নিজের সন্তান, নিজের ঔরসদার সন্তান, এটা ভাবতে নেহালের মনে খুশির ঝলক বয়ে যাচ্ছে। নেহাল দূর থেকে দেখলো ছোট্ট একটা পরী মায়াবী মুখে হেঁটে হেঁটে ওর দিকে আসছে, সাথে আছে গৃহপরিচালিকা। প্রথমে গৃহপরিচালিকার দিকে তাকাতেই মেজাজ গরম হয়ে গেল নেহালের। ওর ছোট্ট পরীর মতো বাচ্চাটাকে এই ডাইনির কাছে দিয়ে পাঠায় তানুজা। তানুজার উপর রাগ হলো, পরক্ষণে ভাবলো যা করা সব তানুজা করেছে, কষ্ট করে জন্ম দিয়েছে, সব লড়াই একাই লড়েছে, কোথাও তো নেহাল ছিল না, নেহালে তো কোনো অবদান নেই। তারপর একটু শান্ত হয়ে তাকিয়ে রইল ছোট্ট পরীটার দিকে। তন্নির কাছে আসতে নেহাল বড় বড় পা ফেলে এগিয়ে গিয়ে সাথে সাথে তন্নিকে কোলে তুলে নিল। তারপর পাগলের মতো এখানে ওখানে চুমু খেতে খেতে বলল, আমার মা কেমন আছে সোনা? আমার পরি বাচ্চাটা বলেই আদর করতে লাগলো আর বলতে লাগলো, এখন থেকে পাপা সারাক্ষণ তোমার কাছে থাকবে, পাপা তোমাকে ভীষণ ভালোবাসবে, সব দিয়ে ভালোবাসবে, যখন যা চাইবে পাপা সব এনে দেবে আমার লক্ষ্মী মা। পাপাকে প্রথম ও শেষবারের মতো ক্ষমা করে দাও, এরপর পাপা তোমাকে আর কোনো অভিযোগের সুযোগ দিবে না। নেহাল তন্নির দিকে তাকিয়ে বলল, একবার পাপা বলে ডাকো মামুনি, পাপা ডাকো। তন্নি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি আমার পাপা? আম্মু তো বলেছে আমার পাপা অনেক দূরে। না আম্মু, পাপা দূরে না, এই যে পাপা তোমার কাছে এখন থেকে সব সময় পাপা তোমার কাছে থাকবে, পাপা তোমাকে বুকে আগলে রাখবে সারা জীবন। বলে নেহাল তন্নিকে জড়িয়ে ধরে আবার চুমু খেলো নেহাল। তন্নি নেহালকে জড়িয়ে ধরে বলল, পাপা। এফিবি এর অফিসের ডিরেক্টরের কেবিনের বাইরে দাঁড়িয়ে আছে নেহাল। ভিতরে দুজন লোক আছে, তারা বের হলে নেহাল ঢুকবে। নেহালকে গেস্ট রুমে বসার জন্য বলা হয়েছিল, কিন্তু নেহাল সেখানে বসবে না, বাইরে দাঁড়িয়ে আছে তার বডিগার্ডদের নিয়ে।
লোক দুজন বের হওয়ার সাথে সাথে নেহাল উইদাউট এনি পারমিশনে ভিতরে ঢুকে পড়ল। অফিসের সবাই তাকিয়ে আছে এবং ব্যস্ত সবাই কিভাবে এমপি সাহেবকে আপ্যায়ন করবে তা নিয়ে। ইতিমধ্যে উড়া খবর অলরেডি চলে এসেছে ডিরেক্টর ম্যাডামের হাজবেন্ড এমপি সাহেব, তাই তাদের পাওয়ার অন্যরকম। সবাই তাদেরকে খুশি করার জন্য উঠে পড়ে লাগলো। কেবিনের ভিতর ঢুকেই কেবিন লক করে দিল নেহাল। তারপর কোনো পারমিশন ছাড়াই টেবিল থেকে চেয়ার টেনে বসে পড়ল। কি অবস্থা ম্যাডাম? আমার ফাইল সাইন হচ্ছে না কেন? তানুজা অবাক হয়ে গেল, ভেবেছিল হয়তো অন্য কথা বলতে এসেছে। তাই অবাক চোখে তাকিয়ে বলল, আপনি ফাইল সাইন করাতে এসেছেন? নেহান বলল, তাহলে কি মনে করেছেন আমি আমার বউকে রাগ ভাঙাতে এসেছি? বউয়ের রাগ কি অফিসে ভাঙায়? বউকে বাসায় নিয়ে দরজায় লক করে বিছানায় নিয়ে সুন্দর করে আদর সোহাগ করে করে রাগ ভাঙায়। এটা অফিস, ভুলে যাবেন না। আর একটি বাজে কথা বলবেন না। ফাইল নিয়ে এসেছেন, রেখে যান। ফাইল চেক হবে, যদি মনে হয় সাইন করার উপযুক্ত সাইন হবে, আদারওয়াইজ হবে না, বলল তনুজা। ঠিক আছে, বসলাম, চেক করুন। আমার সামনে চেক করুন। আমি কিভাবে বুঝবো ফাইল চেক করার আড়ালে আপনি আমার সাথে পার্সোনালি কোনো দুশ্মনী করবেন না? বলল নেহাল, সবাইকে কি আপনার মতো মনে করেন? সবাই কি আপনার মতো বেঈমান আর স্বার্থপর মিথ্যাবাদী লোক? তানুজা বলল, বেঈমান, স্বার্থপর, মিথ্যাবাদী আরও যা কিছু বলার বলুন, তবে যাই বলেন, মানুষটাই কিন্তু আপনারই ম্যাডাম। আজ পর্যন্ত শুধু আপনারই ছিল, আপনারই আছে, আপনারই থাকবে। তো ফাইল কি এখানে চেক করবেন, নাকি আমার বাসায়, আমার বেডরুমে, আমার বিছানায় বসে বসে চেক করবেন? বলল নেহাল, আপনার বাসায় কেন যাব? আমার কি বাসা নেই? আর অন্যের স্ত্রীকে নিজের বাসায়, নিজের বেডরুমে, নিজের বিছানায় নিয়ে যেতে চান? চরিত্রে এত অধপতন হলো কি করে আপনার? এলাকার এমপি সাহেব বলে কথা, কিছু তো শুধরান। বলল তনুজা, অন্যের স্ত্রী কেনা, নিজের হালাল স্ত্রীকে নিজের বিছানায় নিয়ে আদর করতে চাই। অন্যের স্ত্রী না, নিজের হালাল স্ত্রীকে নিজের বিছানায় নিয়ে আদর করতে চাই, সারা রাত ভরে আদর সোহাগ করতে চাই। আর আমার বাসায় যাবেন কারণ আপনার মেয়ে আমার বাসায়, সরি ভুল হয়ে গেছে, আমাদের মেয়ে আমাদের বাসায়, তাই আপনাকে যেতেই হবে মেয়েকে চাইলে। যেহেতু এখন আমি জানি তনি আমার মেয়ে, তাই পৃথিবীর কোনো শক্তি ওকে আমার থেকে দূরে রাখতে পারবে না। ও আমার মেয়ে, আমার বাসায় থাকবে, এবং আপনি ওর মা, আমার স্ত্রী। সম্মানের সহিত আপনি আমার বাসায় আমার স্ত্রী হয়ে থাকবেন। এটি আমার শেষ কথা। বলে নেহাল উঠে দাঁড়ালো। তারপর বলল, ফাইল যেখানে ইচ্ছা সেখানে চেক করুন, রাতে আপনাকে আমি বাসায় চাই। সন্ধ্যা ৮টা। তনুজা ছটফট করছে। অফিস আওয়ার শেষ, কি করবে বুঝতে পারছে না তানুজা। এই লোকের বাড়িতে যেতে ইচ্ছে করছে না, কিন্তু মেয়েটাকে নিয়ে গেছে লোকটা। জানে তানুজা জোর করে ওনার সাথে পারবে না, আদালত পর্যন্ত গড়াতেও চায় না। কোনোভাবে অস্বীকার করার উপায় নেই। তন্নি নেহালের উরসজাত সন্তান, তাই ওকে নেহালের কাছ থেকে দূরে রাখতে পারবে না। নেহাল ওকে বাসায় নিয়ে গিয়েছে, ওর সাথে ঝামেলা করা ছাড়া আনাও যাবে না। এই লোকের সাথে এখন ফেরে উঠবে না তানুজা। এলাকার এমপি বলে কথা, তাই বাস্তবতা চিন্তা করছে বসে বসে কি করবে কি করবে না। এই লোকের সংসার করার কোনো ইচ্ছে নেই তনুজার। এটাও সত্যি, মন থেকে কখনোই নেহালকে ছেড়ে দেয়নি তানুজা। কারণ তানুজার ভালোবাসা তো সত্যিই ছিল। তবে লোকটা কেন এখন তানুজাকে নিতে চাচ্ছে? এই ৬ বছরে কি বিয়ে করেনি, কোনো সম্পর্কে জড়ায়নি? কেন মেয়ের জন্য বা তালুকদার তালুকদারের জন্য এরকম জোর করছে? বুঝতে পারছে না তানুজা। ৯টা পর্যন্ত বসে বসে ভাবল তানুজা। এই লোকের চেহারা দেখা তানুজার জন্য অনেক আপত্তিকর এবং দুঃখজনক। কিন্তু মেয়েকে ছাড়া আর একা থাকতে পারছে না। সারাটা দিন মেয়ের সাথে একবারও কথা হয়নি তানুজার। লোকটি ভালো করে জানে মেয়েকে ছাড়া তানুজা থাকতে পারবে না, তাই মেয়েকে নিয়ে গিয়ে তানুজাকে ব্ল্যাকমেল করছে। তানুজা চুপচাপ ছেড়ে উঠল একটি দীর্ঘশ্বাস ছেড়ে। ড্রাইভারকে বলল, গাড়ি বের করতে, এমপি সাহেবের বাসায় যাব। এতক্ষণে ড্রাইভারও জেনে গিয়েছে এমপি সাহেব আর কেউ না, তার ম্যাডামের হাজবেন্ড। তাই উনি কোনো প্রশ্ন করলেন না, চুপচাপ গাড়ি রেডি করে ম্যাডামকে বললেন, ম্যাডাম আসুন। তানুজা চুপচাপ বের হয়ে গাড়িতে বসে ভাবতে লাগলো সেদিনের কথা। সেদিন পর তানুজা চলে গিয়েছিল এক বান্ধবীর বাসায়। বান্ধবীকে সব কিছু খুলে বলেছিল। 15 দিন ভার্সিটিতে যায়নি, কিছুদিন বান্ধবীর বাড়িতেই ছিল। এরপর এভাবে গা ঢাকা দিয়েছিল 1 মাস। বাবা মার সাথে কথা বলেনি, কি বা বলবে।
বাবা মাকে লেখাপড়ার জন্য যুদ্ধ করে এখানে এসেছে, অথচ সেখানে গিয়ে বিয়ের নামে কারো রক্ষিতা হয়ে 7 দিন কাটিয়েছে। তাই লজ্জায় অপমানে গ্রামের বাড়িতেও যায়নি। ঠিক 1 মাস পর জানতে পারে তনুজা অন্তঃসত্ত্বা। বান্ধবী কয়েকবার বুদ্ধি দিয়েছিল অ্যাবর্শন করে আবার লেখাপড়া শুরু করতে, কিন্তু তানুজার এক কথা, ওনার কাছে হয়তো বিয়েটা ছিল না, খেলা ছিল, প্রতিশোধ ছিল। কিন্তু আমি মন থেকে ভালোবেসেছি এবং কবুল করে বিয়ে করেছি। তাই আমার এই সন্তান বৈধ সন্তান। ওকে আমি জন্ম দেব, লেখাপড়া করব, নিজের পায়ে দাঁড়াবো। এভাবেই কষ্ট করে লেখাপড়া করেছে, তন্নিকে জন্ম দিয়েছে এবং সাথে সাথে ভালো একটি জব করছে, নিজের পায়ে দাঁড়িয়েছে। কিন্তু কোথাও কোনো একটা জায়গায় শূন্যতা অনুভব করে তনুজা। কেন করেছিল? লোকটা এরকমই যদি করবে, তাহলে এখন কেন এসে মেয়ে দাবি করছে? তানুজাকে স্ত্রী হিসেবে দাবি করছে, হিসাব মিলাতে পারছে না তানুজা। তবে যাই হোক, তানুজা ক্ষমা করবে না এই লোককে। এই লোক তানুজার মনের ভিতরে যেই কষ্ট দিয়েছে, যেই দুঃখ দিয়েছে, ওর নারী সত্তাকে যে আঘাত করেছে, তা কোনোভাবে মাফ করবে না তানুজা। যেতে হয় যাবে, শুধুমাত্র মেয়েটার জন্য যাবে, কারণ বাস্তবতা এটাই, তানুজা নেহালের কাছ থেকে জোর করে মেয়েকে নিতে পারবে না। দুজন উকিলের সাথেও কথা হয়েছে তালুকদার। বাবা মার মধ্যে যে বেশি প্রভাবশালী এবং সমাজের সমাদৃত, অবশ্যই তার দিকে রায় যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ উনি এখন একটি রাজনৈতিক দলের এমপি। উনি সর্বস্ব প্রভাব খাটাবে তন্নিকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য। এই আদালতে ছক করে নিষ্পাপ মেয়েটাকে আর কষ্ট দিতে চায় না তানুজা। তানুজা চায় না মানুষ কথা বলুক, তন্নির জন্ম নিয়ে প্রশ্ন তুলুক। তাই তাই তানুজা চুপচাপ নেহালের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। হঠাৎ ড্রাইভার ডাকে চোখ খুলল তানুজা। ড্রাইভার বলল, ম্যাডাম, এমপি সাহেবের বাড়িতে চলে এসেছি। তানুজা একটা দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ি থেকে নামলো। চোখ মেলে তাকিয়ে রইল বাড়িটির দিকে। বিশাল একটি বাড়ি, আগে যা শুধু একটি ফ্ল্যাট ছিল, সেই অ্যাপার্টমেন্টেই ভেঙে বিশাল একটি ভবন তৈরি করেছে এমপি সাহেব। চুপচাপ তানুজা ছোট ছোট পা ফেলে বাড়ির ভিতর দিকে যেতে লাগলো। বাড়ির সামনে এসে দেখলো দরজা হালকা চাপানো। দরজাটা আস্তে আস্তে ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করতেই তানুজা অনুভব করলো উপর থেকে ফুলের পাপড়ির মতো কিছু একটা পড়ছে। দেখলো পুরো গোলাপের পাপড়ি দিয়ে আশেপাশে ছড়িয়ে গিয়েছে, শরীরেও পড়েছে। তারপর হঠাৎ করে বাড়ির সবার লাইট অন হয়ে গেল। চোখ খুলে তাকালো তানুজা, দেখলো সামনে নেহাল তন্নিকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, মুখে মিষ্টি হাসি। কিন্তু তানুজার রাগ হলো, ভীষণ রাগ হলো। কেন এত আদিক্ষেতা করছে লোকটা? কি চায় লোকটা? এই আদিক্ষেতা করলে কি তানুজা মেনে যাবে? তানুজার এই 6 বছরের কষ্ট কম হয়ে যাবে? তাই কোনো কথা না বলে চুপচাপ উপরের দিকে সিঁড়ি বেয়ে উঠে যেতে লাগলো তানুজা। নেহাল তন্নিকে নিয়ে পিছন পিছন যেতে লাগলো। বেডরুমের সামনে এসে তানুজা দাঁড়িয়ে গেল। কোন রুমে যাবে? এখানে কয়েকটা রুম। নেহাল হেঁটে হেঁটে এসে তানুজার পিছনে দাঁড়ালো। তারপর খপ করে তানুজার হাতটা ধরে রুমের ভিতর প্রবেশ করে বলল, আজকে থেকে এটাই আমাদের রুম। বলে নেহাল গৃহ পরিচালিকাকে ডেকে তার কাছে তন্নিকে কোলে দিয়ে বলল, ওকে তাড়াতাড়ি খাইয়ে দাও, দেরি হয়ে গেছে। তন্নিকে পরিচালিকা নিয়ে যেতে দরজা লাগিয়ে দিল নেহাল। তানুজার সাথে সাথে বলে উঠল, দরজা লাগাচ্ছেন কেন? আমাকে যেতে দিন, আমার মেয়েকে আমি খাওয়াবো। নেহাল সাথে সাথে বলল, না, আজকে ও খাওয়াবে, কালকে থেকে তুমি খাওয়াবে। তানুজা বলল, আমাকে যেতে দিন, আমি বাইরে বের হব। এই রুমে আমি থাকবো না, পাশের রুমে থাকবো। নেহাল সাথে সাথে তানুজাকে কোলে তুলে নিল, নিয়ে বলল, না, আমার স্ত্রী, আমার সন্তানের মা আমার সাথে আমার রুমে আমার বেডে থাকবে। রাতভর আদর করবো, সরি মাপ চাইবো। বলে সাথে সাথে বিছানায় নিয়ে শুইয়ে দিয়ে তানুজার হাত দুটো চেপে ধরে বলল, সরি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তানুজা ছটফট করছে ওঠার জন্য, কিন্তু এমন বলিষ্ঠবান পুরুষের সাথে পেরে উঠছে না। নেহাল তানুজাকে চেপে ধরে বলছে, পরদিন থেকে আমি তোমাকে অনেক খুঁজেছি তানুজা, এমন কোনো জায়গা নেই যেখানে আমি তোমাকে খুঁজিনি। তোমার বাবা মায়ের কাছে গিয়েছি, হাতে পায়ে ধরেছি, তারাও জানে না তুমি কোথায়। গ্রামের বাড়িতে গিয়েছে, বাবা মার কাছে গিয়েছে, এসব কিছুই তানুজা জানে না। এদিকে নেহাল বলে যাচ্ছে, দিন রাত আমি প্রায়শ্চিত্ত করেছি, তোমাকে ছাড়া আমি জীবনের দ্বিতীয় কোনো নারীকে স্পর্শ করিনি, ভালোবাসিনি, চোখ তুলে তাকাইনি পর্যন্ত। তোমাকে যদি সারা জীবন না পেতাম, সারা জীবন আমি এভাবেই থাকতাম। প্রতিশোধের নেশায় পাগল হয়ে গিয়েছিলাম, কিন্তু মূর্খ ছিলাম। আমি বুঝতে পারিনি যেটাকে আমি প্রতিশোধ মনে করেছি, সেই প্রতিশোধের খেলায় আমি অনেক আগে হেরে গিয়েছিলাম।
কারণ যার উপরে প্রতিশোধ নিচ্ছি তাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছিলাম। প্লিজ তানুজা, আমার কথাটা শুনো, আমাকে ক্ষমা করে দাও। একটিবার সুযোগ দাও। তোমার 6 বছরের কষ্ট আমি কখনো কমিয়ে দিতে পারবো না, কিন্তু আমি সারা জীবন যেন তুমি আর কোনো কষ্ট না পাও আমার তরফ থেকে, সেটা আমি নিশ্চিত করব। আমাদের সন্তানকে নিয়ে আমরা সুখে থাকবো, আমাদের অনেক সুখের একটা সংসার হবে। আমি ওয়াদা করছি তোমার কাছে কখনো তোমাকে আর এক চুল পরিমাণ কষ্ট দিব না। বলেই তানুজাকে কিছু বলতে না দিয়ে তানুজার ঠোঁটে ঠোঁট চেপে ধরল নেহাল। তানুজা ছটফট করছে ছোটার জন্য, কিন্তু নেহালের সাথে পেরে উঠছে না। তানুজা হাত দিয়ে সমানে নেহালের বুকে থাপ্পড় মেরে যাচ্ছে। নেহাল যেন হৃদয়ের সর্বস্ব দিয়ে তানুজাকে বুঝাতে ব্যস্ত নেহালের ভালোবাসার গভীরতা। হঠাৎ তানুজা অনুভব করলো তানুজার গালে চোখে পানি পড়ছে। সে পানি আর কোনো কিছু নয়, নেহালের চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ছে। অবাক হলো তানুজা। এদিকে নেহাল তানুজাকে ভালোবাসার স্পর্শ দিতে ব্যস্ত। তানুজা ছোটাছুটি যেন একটু কমলো, কিন্তু 6 বছরের বিষাক্ত সেই স্মৃতি একদিনের ভালোবাসায় মুছে যাওয়া সম্ভব নয়। তানুজা চোখ বন্ধ করে ভাবতে লাগলো। তানুজা ধাক্কা দিয়ে সরিয়ে দিল নেহালকে। তারপর বলল, ডোন্ট টাচ মি। কি মনে করেন সরি বললেই আর সব ঠিক হয়ে গেল? এই 6 বছরের আমার কষ্ট, আমার স্ট্রাগল, আমার যন্ত্রণা সব ভুলে যাব? আমার একা একা এই পেট নিয়ে ভারী ভারী টিউশন গিয়ে পড়ানো, বাসায় এসে নিজের কাজ নিজে করা, ক্লান্ত হয়ে একা ঘুমিয়ে যাওয়া, একটা মানুষ ছিল না মাথায় হাত রেখে একটু সান্ত্বনা দিবে আমায়। রিক্সা ভাড়ার টাকা ছিল না, হেঁটে হেঁটে সব জায়গায় যেতাম। পায়ের পাতা ফুলে গিয়েছিল, পানি চলে এসেছিল, কেউ ছিল না পায়ে ধরে একটু আমাকে মালিশ করে দিবে, আমার কষ্ট একটু দূর করে দিবে। কেউ ছিল না। কোথায় ছিলেন আপনি যখন একা একা হসপিটালে গিয়েছি, একা একা ওষুধ কিনেছি? ওষুধ কেনার টাকা ছিল না, অনেক সময় অনেক ওষুধ খাইও নি। শুনছেন এমপি সাহেব, আপনার সন্তানের মা টাকার জন্য তার ওষুধ খেতে পারেনি। আপনার মেয়ে যখন জন্ম হয়েছে, এমপি সাহেব আপনি তো টাকার পাহাড় গড়েছেন, কত ধনী লোকের পরিবারের সন্তান আপনি কিন্তু আপনার সন্তান ভালো একটা দুধ খেতে পারেনি, আপনার সন্তান ভালো একটা খাবার খেতে পারেনি, আপনার সন্তানকে আমি অনেক ভালো কাপড় চোপড় দিতে পারিনি। আপনি জানেন, আপনার সন্তানকে প্রথমে আমি একটা ভালো স্কুলে ভর্তি করাতে পারিনি। তারপর কি মনে হয় শুধু আমি একা কষ্ট করেছি? আপনার দেয়া কষ্ট আমার সাথে আপনার সন্তানও পেয়েছে। শুনছেন এমপি সাহেব, আপনাদের তো একটু জ্বর হলে ঢাকা অ্যাপোলো হসপিটালে ভর্তি হয়ে যান, সিঙ্গাপুরে চলে যান, কিন্তু আপনার মেয়েকে ভালো একটা হসপিটালে ট্রিটমেন্ট করাতে পারেনি। সরকারি হসপিটালে জন্ম নিয়েছে আপনার মেয়ে, দিয়েছি আপনার মেয়েকে। হসপিটালের বেডে যখন যন্ত্রণায় একা কাতরাচ্ছিলাম, আপনার মেয়েকে আমি ঠিকমতো কোলে নিতে পারিনি, বিছানায় শুয়ে রেখেছিলাম, কাঁদতে কাঁদতে মেয়ে ঘুমিয়ে যেত। আপনার মেয়েকে আমি ভালো কোনো ব্র্যান্ডের দুধ খাওয়াতে পারিনি, গরুর দুধ কিনে পানি দিয়ে জাল দিয়ে খাইয়েছি। আরো শুনবেন কি কি সহ্য করেছে আপনার মেয়ে? স্কুলের গার্ডিয়ানরা আলোচনা করে আপনার মেয়ের বাবা নেই, সেগুলো শুনে আপনার মেয়ের সাথে ভালো পরিবার কোনো বাচ্চা কি মিশতো না? কি বলতো জানেন, ওর বাপ ছাড়া জন্ম হয়েছে, ও খারাপ মেয়ে, তাই ওর সাথে কেউ মিশবে না। নেহালা সহ্য করতে পারলো না, সাথে সাথে কান ধরে ফেললো, বলল, তানুজা আল্লাহর দোহাই লাগে চুপ করো, পায়ে পড়ছি, আমি আর নিতে পারছি না। জানি না তুমি এগুলো কিভাবে সহ্য করেছ, কিন্তু আমি শুনতে পারছি না, প্লিজ চুপ করো, আমি আর নিতে পারছি না, আমি এগুলো শুনতে পারছি না। টাকার জন্য আমার মেয়ে দুধ খেতে পারেনি, অথচ টাকার বিছানায় শুইয়ে রাখার মতো যোগ্যতা আমার আছে। এত টাকা তাহলে কি লাভ হলো আমার, কি কাজে আসলো? কান বন্ধ করে চোখ বন্ধ করে কথাগুলো বলছে নেহাল। চুপচাপ মেঝেতে বসে বারবার বলছে, এই টাকা পাহাড় দিয়ে তাহলে আমি কি করব, যেখানে আমার মেয়ে দুধ খেতে পারেনি, ওষুধ খেতে পারেনি? আমি দেয় তোমাদেরই কষ্টের জন্য, আমি দেয় আমার মেয়ের কষ্টের জন্য। আল্লাহ তো আমাকে মাফ করবে না, তুমি মাফ না করলে তানুজা প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আর নিতে পারছি না, সহ্য করতে পারছি না এই বাড়ি গড়ি প্রাসাদ, এই বৃত্ত বৈভব, যেখানে আমার মেয়ে ভালো একটা কাপড় চোপড় পরতে পারেনি, এগুলো দিয়ে কি করব আমি? বলে সাথে সাথে নেহাল উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে দরজা খুলে বের হয়ে গেল, যেন তানুজার কাছ থেকে পালাতে চাইছে। আর শুনতে পারছে না নেহাল। সেদিন আর রাতে বাসায় ফিরেনি নেহাল, রাতভর কোথায় ছিল জানে না তানুজা, খোঁজ নেওয়ার প্রয়োজন মনে করেনি।
পরদিন সকালে দেখলো দুজন লোক এসে নেহালকে বাড়িতে দিয়ে যাচ্ছে। নেহাল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, হাতে পায়ে ব্যান্ডেজ করা। তানুজা সিঁড়ি দিয়ে নামছিল, এমন সময় এই দৃশ্য দেখতে পেল। মনে মনে ভাবলো সারা রাত তাহলে বাইরে ছিল। যেহেতু সকাল ভোরবেলা হাত পায়ে ব্যান্ডেজ করা নিয়ে বাড়িতে ফিরেছে, মনে মনে কৌতূহল হলো কিভাবে অ্যাক্সিডেন্ট হলো, কিন্তু জিজ্ঞেস করতে পারছে না তানুজা। বডিগার্ড দুজন এসে নেহালকে ড্রয়িং রুমে সোফার উপর বসিয়ে দিয়ে পা টেবিলের উপরে টান টান করে দিয়ে বলল, 2 দিন রেস্ট নেবেন ভাই, আপনার শরীর ভালো না, অনেক জায়গায় ছিলে গিয়েছে, তাও ভাগ্যিস হাতে পায়ে হাড় ভাঙেনি, বাংলা তো অনেক দিনই বিছানায় পড়ে থাকতে হতো। যাই হোক, এখন আমাদের টেনশন নেই, ভাবি যেহেতু বাসায় আছে আপনার টেক কেয়ার করতে পারবে। বলে বডিগার্ড দুজন উঠে দাঁড়িয়ে তানুজার সামনে এসে বলল, ভাবি ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে, রাতে গাড়ি নিয়ে বের হয়েছিল, অ্যাক্সিডেন্ট হওয়ার পর হসপিটালে ছিল। তানুজা চোখ গরম করে বডিগার্ডের দিকে তাকিয়ে বলল, আমি আপনাদের ভাবি নই, তাই আমাকে ভাবি বলে ডাকবেন না, আর আমি জানতে চাইনি ওনার কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। বডিগার্ড দুজন একজন আরেকজনের দিকে তাকালো, তারপর বলল, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, একটু দেখবেন, যেহেতু আপনি বাসায় আছেন তাহলে অবশ্যই আপনার দায়িত্ব এটা দেখা। একজন মানুষ হিসাবে ওনাকে তো আর এই অবস্থায় ফেলে রাখতে পারবেন না, তাই না? বলে বডিগার্ড দুজন বের হয়ে চলে গেল। তনুজা আর চোখে একবার তাকালো নেহালের দিকে, দেখলো বেশ অনেকখানি জায়গায় ছুলে গেছে, হাতে পায়ে বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা। নেহাল চোখ বন্ধ করে সোফার উপরে মাথা এলিয়ে দিয়ে শুয়ে আছে। এমন সময় তুন্নি ছুটে এসে বলল, পাপা পাপা কি হয়েছে তোমার? সাথে সাথে নেহাল চোখ খুলে মনে পড়ে গেল 6 বছরের ওর মেয়ের টাকার জন্য ভালো খাবার খেতে না পারা, ওষুধ খেতে না পারা, ভালো স্কুলে ভর্তি হতে না পারা, সরকারি হসপিটালে জন্ম নেওয়া, প্রত্যেকটা কথা মেয়েকে দেখে সাথে সাথে মনে পড়ে গেল। এই ব্যথা হাত দিয়ে সাথে সাথে মেয়েকে জড়িয়ে ধরে বুকে নিয়ে বলল, কিছু হয়নি আমার আম্মু শোনা, বাবা ঠিক আছে, বলেই তুম্মুকে চুমু খেতে লাগলো নেহাল। বিকাল 5টা, তনুজ অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাসায় চলে এসেছে। স্বীকার না করলেও মনে মনে নেহালের জন্যই চলে এসেছে, কারণ বাড়িতে যারা গৃহপরিচালিকা থাকে তারা 5টা পর্যন্ত ডিউটি করে, এরপর বাসায় কেউ থাকে না, তাই সেই ভেবে চলে এলো তাড়াতাড়ি। এসেই দেখলো তুন্নি এখনো ঘুমাচ্ছে। তুন্নিকে দেখার জন্য যাকে রাখা হয়েছে সেও তুন্নির সাথে ঘুমাচ্ছে। তারপর কি মনে করে যেন গেল নেহালের ঘরের দিকে, গিয়ে দেখলো নেহাল একটু উঠে দাঁড়ানোর জন্য খুব স্ট্রাগল করছে, কিন্তু পারছে না। তানুজা একবার ভাবলো চলে যাবে, উঠুক, একা একাই কষ্ট করুক, দেখুক কষ্ট করলে কেমন লাগে, কিন্তু তারপর আবার ভাবলো এটা তো তার মানসিক কষ্ট নয়, শরীরের ব্যথা পেয়েছে, শরীরের শক্তি পাবে কিভাবে। তাই হুট করে দরজা খুলেই ভিতরে ঢুকলো তানুজা। তানুজাকে রুমে ঢুকতে দেখে প্রথমে একটু অবাক হলো নেহাল, তারপর তানুজা থেকে চোখ সরিয়ে নিজে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করতে লাগলো। তানুজা কোনো কথা না বলে চুপচাপ এসে নেহালকে ধরলো উঠে দাঁড়াতে সাহায্য করার জন্য। নেহাল বলল, প্রয়োজন নেই, আমি একাই পারবো, তোমার কষ্ট করতে হবে না। এত কথা শুনতে চাচ্ছি না, চুপচাপ উঠুন, আমার কাজ আছে, রান্না করতে হবে, তুন্নির জন্য নাস্তা তৈরি করতে হবে। আর এতই যদি পারতেন একা একা, তাহলে এতক্ষণ উঠতে পারতেন। আর আমাকে কষ্ট দিতে না চাইলে বিকাল 5টার পর লোক রাখবেন, কারণ চোখের সামনে এভাবে একটা মানুষকে তো আর আমি কষ্ট পেতে দেখতে পারি না, কারণ আমি তো আপনার মতো নই। নেহাল তানুজার দিকে তাকিয়ে চুপচাপ শুনলো কথাগুলো, কারণ একটি কথাও মিথ্যে নয়। তাই চুপচাপ শরীর একবার ছেড়ে দিল তানুজার উপরে, যেন উঠতে পারে, কিন্তু তানুজা হয়তো একটু অন্যমনস্ক ছিল, খেয়াল করেনি, সাথে সাথে নেহালকে নিয়ে বিছানায় পড়ে গেল। বিছানায় পড়ে সাথে সাথে তানুজার চোখ বন্ধ করে ফেললো। তানুজার উপরে পড়লো নেহাল। যদিও নেহাল অনেক ব্যথা পেয়েছে, কিন্তু মুখ দিয়ে একটু টু শব্দ করছে না, চুপচাপ এক দৃষ্টিতে তাকিয়ে আছে চোখ বন্ধ করে কাঁপতে থাকা তানুজার দিকে। এভাবে তানুজাকে দেখে সেই প্রথম রাতের কথা মনে পড়ে গেল, যেদিন প্রথম তানুজার সাথে নেহাল মিলিত হয়েছিল। সেদিনও এরকম চোখ বন্ধ করে কাঁপছিল তানুজা। নেহাল যেন ফিরে গেল আবার সেই রাতে, ভুলে গেল মাঝখানের এই 6 বছর, ভুলে গেল গতকাল রাতের কথা। নেহাল নিজের কাঁপা কাঁপা হাত দিয়ে তানুজার গালে হাত রাখলো। তানুজা হঠাৎ টের পেল নেহালের হাত তানুজার গাল স্পর্শ করছে। তানুজার সাথে সাথে চোখ খুলল নেহালকে সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু নেহাল তার কাল বিলম্ব করল না, সাথে সাথে তানুজার ঠোঁট আঁকড়ে ধরল, যেন কত বছরের খিদা।
ক্ষুধা, কত বছরের ভালোবাসা সবকিছু এক মুহূর্তেই ফিরিয়ে দিতে চাচ্ছে তানুজাকে। গভীর থেকে গভীরভাবে স্পর্শ করছে তানুজার মন। ঝুমুর গভীরতা বাড়তে লাগলো। তানুজা ছটফট করছে ছুটার জন্য। নেহালও ব্যথা পাচ্ছে তানুজার ছটফটের কারণে। কিন্তু নেহাল কোনোভাবেই তানুজাকে ছাড়ছে না। ধীরে ধীরে তানুজা ক্লান্ত হলো। আর পেরে উঠছে না নেহালের সাথে। চোখ বন্ধ করে ফেলল তানুজা। নেহাল গভীরভাবে ভালোবাসার স্পর্শ দিতে ব্যস্ত হয়ে গেল তানুজার ঠোঁটে। যেন তালুকদার সকল যাতনা শুষে নিতে চাইছে নেহাল। ধীরে ধীরে সুমো গভীর থেকে গভীর হতে লাগলো। নেহাল যেন সর্বস্ব দিয়ে নিজের ভালোবাসাকে প্রকাশ করতে চাইছে তানুজার কাছে। তানুজা চুপচাপ চোখ বুজে আছে, শরীর মন কেঁপে উঠছে তানুজার। নেহাল কাঁপা কাঁপা হাতে কোনোমতে তানুজার গালে স্পর্শ করলো। ঠোঁটে আঙ্গুল দিয়ে হালকা স্লাইস করতে করতে নেহাল আস্তে ধীরে তাকালো তানুজার দিকে। তানুজা চোখ বন্ধ করে এখনো থরথর করে কাঁপছে ও কাঁদছে। নেহালের মনে পড়ে গেল গতকাল রাতে বলা তানুজার কথাগুলো। নেহাল সাথে সাথে উঠে বসলো। দুই হাত দিয়ে কোনোমতে চুলগুলো ব্যাগ ব্রাশ করতে করতে রুম থেকে বের হয়ে চলে গেল। তানুজা ওইভাবে কিছুক্ষণ বিছানায় পড়ে রইল। তানুজা কাঁদছে, খুব কাঁদছে। নেহাল দরজার বাহিরে দাঁড়িয়ে টের পাচ্ছে তানুজার ছাপা আর্তনাদ, বদ্ধ করে তানুজার রুদ্ধশ্বাস। নেহাল চুপচাপ ঘর থেকে বের হয়ে চলে গেল অন্য রুমে। সেখানে আজকে থাকবে। তানুজা থাক তানুজার মতো। আজকের রাতটা একা। তানুজার সাথে আসলে বলার মতো নেহালের কিছুই নেই। কিভাবে ক্ষমা চাইবে, কোনো ভাষায় কথা বলবে নেহাল বুঝতে পারছে না। নেহাল নিজেই জানে অন্যায় এত বড় যে কেউ চাইলে মাফ করতে পারবে না। কিন্তু তানুজা তো ওকে মন থেকে ভালোবেসেছিল। একদিন না একদিন ওকে মাফ করে দিবে। বিছানায় গিয়ে কোনো মতে গা এলিয়ে দিল নেহাল। তারপর ভাবতে লাগলো সেদিনের কথা, যেদিন তানুজাকে ওই সব বিচ্ছিরি কথাগুলো বলেছিল নেহাল। বলার সময় নেহালের একটুও ভালো লাগেনি, কিন্তু নেহাল তখন বুঝতে পারেনি নেহালের এই অস্বস্তিকর কারণ কি ছিল। কারণ ছিল তানুজাকে ও অসম্ভব ভালোবাসতো। কিন্তু ওর মনে হতো ও তানুজার সাথে ভালোবাসার নাটক করছে এবং প্রতিশোধের জন্যই সবকিছু করছে। কিন্তু বাস্তবতা যে ভিন্ন ছিল সেটা টের পেয়েছে শুধুমাত্র তানুজা ওর জীবন থেকে হারিয়ে যাওয়ার পর। পরের দিন সকালের নাস্তা খেয়ে বসেছে তন্নি। নাস্তা খাওয়াচ্ছে তানুজা। নাস্তা খাইয়ে তাড়াতাড়ি অফিসে যাবে তাই তাড়াতাড়ি নাস্তা খাওয়াচ্ছে। নেহাল কোনোমতে খুঁড়িয়ে খুঁড়িয়ে একটু একটু করে নেমে এলো নিচে। তারপর একটি চেয়ার টেনে বসলো। বসে তন্নির দিকে তাকিয়ে বলল, কি করে আমার সোনামণি? পাপা, নাস্তা করছো? বেশি করে খাও মামনি। পাপা তোমাকে অনেক অনেক ভালোবাসবে, অনেক আদর করবে, কেমন? সাথে সাথে তানুজা বলে বসলো, হ্যাঁ, এই 5 বছর তো না খেয়েছিল, এখন পাপার কাছে আছে, পাপা ওকে বেশি বেশি করে খাওয়াবে। মামনি তো তোমাকে না খাইয়ে রেখেছিল, তাই না মামনি? নেহাল চুপ হয়ে গেল, আর একটু কথা বলল না। ওর অপরাধ এত বড়, তানুজা যাই বলুক কোনো উত্তর দিতে চায় না নেহাল। তারপর গৃহ পরিচালিকার দিকে তাকিয়ে বলল, নাস্তা সার্ভ করো, আমার তাড়াতাড়ি পার্টি অফিস যেতে হবে। তানুজার কোনো কথা বাড়ালো না, কারণ তানুজারও তাড়াতাড়ি অফিসে যেতে হবে। নেহালের নাস্তা খাওয়া শেষে অফিসে যাবে এমন সময় দেখলো তানুজা বারবার ঘড়ি দেখছে, ড্রাইভার এখনো আসছে না। নেহাল ভয়ে ভয়ে সামনে গিয়ে বলল, আমি অফিসে নামিয়ে দিয়ে যাচ্ছি, গাড়িতে উঠো। তানুজা বলল, নো থ্যাঙ্কস। নেহাল বলল, প্লিজ, অফিস লেট হয়ে যাবে, ড্রাইভার হয়তো জ্যামে বা অন্য কোনো সমস্যায় আটকে গেছে। গাড়িতে উঠো, আমি দিয়ে আসছি। জাস্ট ড্রাইভার মনে করে ওঠো, মনে করে এখন থেকে আমি তোমার ড্রাইভার। তানুজা আর কোনো কথা বলল না। আজকে অফিসের জরুরি একটা মিটিং আছে এবং প্রেজেন্টেশন আছে। 1 মিনিট লেট করা যাবে না, তাই চুপচাপ গাড়িতে উঠে পিছনে বসবে। এমন সময় নেহাল বলল, ড্রাইভার বলেছি, তার মানে কি সত্যি সত্যি ড্রাইভার? কেমন দেখাবে? এমপি নিজে গাড়ি চালাচ্ছে, পিছনে আপনি বসে আছেন ম্যাডাম। না মানে ড্রাইভার আপনি মনে মনে ফিল করেন আমি আপনার ড্রাইভার, কিন্তু সমাজের মানুষকে তো দেখানো যাবে না, কারণ তারা আমাকে এমপি একটি সম্মানিত চোখে দেখে। আমি তো শুধু আপনার অপরাধী, আর কারো অপরাধী না। তাই দয়া করে একটু সামনে এসে বসুন। শাস্তি যা দেওয়ার বাসায় এসে দিবেন, আমি মাথা পেতে নিব। তানুজা চুপচাপ গাড়িতে উঠে বসলো, কিন্তু গাড়িতে উঠে একটি কথাও বলল না। নেহাল একটু পর পর আর চোখে তানুজার দিকে তাকাচ্ছে। এই 6 বছরে তানুজার সৌন্দর্য যেন একটুও ভাটা পড়েনি। দেখে কেউ বলতেই পারবে না তানুজা 5 বছরের একটি সন্তানের মা। হঠাৎ তানুজা কি মনে করে যেন সামনে তাকাতেই দেখলো নেহাল তার চোখে তানুজার দিকে তাকিয়ে আছে। তানুজা বলল, ড্রাইভারের মতো থাকুন, এভাবে মালিকের দিকে তাকিয়ে থাকবেন না।
নেহাল মুচকি হাসলো, কিছু বলল না। তানুজা যখন ড্রাইভার মেনে নিয়েছে, একদিন স্বামী হিসেবে মেনে নিবে। যদি এর জন্য সারা জীবন অপেক্ষা করতে হয়, করবে। কিন্তু তানুজাকে আজ জীবন থেকে যেতে দিবে না নেহাল মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হলো। তারপরে বলল, জো হুকুম ম্যাডাম, আপনাকে নামিয়ে দিয়েই আমি চলে যাচ্ছি, আর তাকাবো না। কিন্তু কি বলুন তো, আপনাকে দেখলে তাকাতে ইচ্ছে করে। সেই পুরনো স্মৃতি মনে পড়ে যায়, ভালোবাসার দিনগুলো মনে পড়ে যায়। আপনার সাথে আমার প্রথম। সরি, আর কিছু বলবো না, ফালতু, মনে মনে বলল তানুজা। হাতে ব্যথা নিয়ে, পায়ে ব্যথা নিয়েও আজ নিজে ড্রাইভ করছে নেহাল, কারণ একটাই, তানুজাকে নিজে অফিসে পৌঁছে দিতে চাই। পিছনে অবশ্য বডিগার্ডের গাড়ি রয়েছে, ওর সাথে সাথে এসেছে। তানুজাকে নামিয়ে দিয়ে সেই গাড়িতেই যাবে, এবং এই গাড়িটা তানুজার জন্যই রেখে যাবে। ড্রাইভার খবর দিয়ে অফিসে গাড়ি না করে দিয়েছে নেহাল, সেটা তানুজাকে জানানো হয়নি। সে ভাঙাচোরা গাড়িতে তানুজাকে পাঠানো যাবে না, তাই নিজের দামি গাড়ি করে তানুজাকে পাঠানোর জন্যই এই সাল ছেলেছে। এমপি মহোদয় বলে কথা, অফিসের কেউ আর ডিনাই করেনি ওনার কথায়। তানুজা অফিস থেকে নামতে সাথে সাথে দারোয়ান এসে সালাম দিল, এমপি সাহেব বলে। নেহাল সামনের সালামের উত্তর দিয়ে বলল, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, ম্যাডামের খেয়াল রাখবেন। নামিয়ে দিয়ে গেলাম। তানুজা বিরক্ত হলো দুজনের কথায়। তারপর চুপচাপ হেঁটে অফিসের ভিতরে চলে গেলাম। নেহাল এবার যেয়ে বসলো পিছনের গাড়িতে, সামনের গাড়িটা রেখে দিল এবং ড্রাইভার খবর দিল ম্যাডামকে বাসায় পৌঁছে দিয়ে আসার জন্য। রাত ৯টা। তানুজা তন্নিকে খাওয়ানোর পর ঘুমাতে নিয়ে গেল। নেহাল এখনো বাড়ি ফেরেনি। বাড়ি ফিরতে দেরি হবে, জরুরি একটা বৈঠক আছে নেহালের বিভিন্ন নেতাদের সাথে। তানুজার অবশ্যই এতে কোনো মাথা ব্যথা নেই। চুপচাপ নেহালের ঘরেই তন্নিকে নিয়ে শুয়ে রইল তানুজা। কখন তানুজা ঘুমিয়ে গেল বলতে পারে না। রাত প্রায় 12টা। এমন সময় বাসার ভিতরে প্রবেশ করলো নেহাল। বাসায় এসে অভ্যাসবশত নিজের রুমে ঢুকে দেখলো লাইট অফ করা। খুব ক্লান্ত লাগছিল। খাওয়া দাওয়া ঝামেলা নেই, যেহেতু পার্টি অফিস থেকে খাওয়া দাওয়া করে এসেছে, তাই আর কোনো কিছু গাটালো না। চুপচাপ বেডে গিয়ে ঘুমাবে এমন সময় দেখলো তানুজা এবং তন্নি বিছানায় ঘুমিয়ে আছে। নেহালের খুব লোভ হলো তার স্ত্রী সন্তানের সাথে একদিন অন্তত একটু বিছানায় ঘুমাবে, তাই চুপচাপ তানুজার পিছনে জায়গা ফাঁকা দেখে তানুজার পাশে ঘুমিয়ে পড়ল নেহাল। পরের দিন সকাল। তানুজার সকাল সকাল ঘুম ভেঙে যায়। আজকে সকালটা কেমন যেন অন্যরকম লাগছে তানুজার। ঘুম ভেঙেই তানুজা অনুভব করছে কিছু একটা তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। তানুজা উঠতে পারছে না, কোনোভাবে নিজেকে ছাড়াতেও পারছে না। তানুজা ফিট করে চোখ খুললো, দেখলো আর কেউ না, নেহাল ওকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এমনভাবে জড়িয়ে ধরে শুয়েছে তানুজা চাইলেও নিজেকে ছাড়াতে পারছে না। নেহালকে জাগাতেও ইচ্ছে করছে না, জাগালেই দেখে ফেলবে এমন একটা লজ্জাকর সিচুয়েশন। নেহালের বুকে উপরে শুয়েছিল তানুজা। নেহাল তো শুধু ওকে জড়িয়ে ধরে আছে, এখন কোনো ভাবেই ছাড়ছে না। বাধ্য হয়ে ছুটতে না পেরে দেখলো সময় চলে যাচ্ছে, অফিসে যেতে হবে, তন্নিকে রেডি করতে হবে। তাই কোনো মতে আমতা আমতা করে ডাকলো নেহালকে, এমপি সাহেব ছাড়ুন আমাকে, আমি ঘুম থেকে উঠবো। নেহাল কোনোমতে একটু একটু করে নড়ে চড়ে উঠল। তারপর বলল, কি হয়েছে, ঘুমাতে দাও, এতদিন পর একটু আরামে ঘুমাচ্ছি, আর তুমি ডিস্টার্ব করছো। তানুজা পড়ে গেলে মুশকিলে বলল, ছাড়ুন আমাকে, আমি ঘুম থেকে উঠবো। এভাবে নির্লজ্জার মতো দূরে শুয়েছেন কেন আমাকে? নেহাল বলল, নির্লজ্জার মতো মানে? আরেকজনের বুকে ধরেছি নাকি? নিজের বুকে দূরে শুয়েছি। আমার ইচ্ছা আমি যতক্ষণ দূরে শুব। ঘুমের মধ্যে কথাগুলো বলতে বলতে তানুজাকে বিছানায় নেহাল নিজের নিচে ফেলে তানুজার উপরে শুয়ে হাত পা দুইটাই সমানে উছিয়ে দিল নেহাল। তারপর তানুজার গালে নাক ঘষতে বলল, ডিস্টার্ব করবে না, আমি আরো একটু ঘুমাবো, চলবে? তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।